সো আপনাদের ফার্স্ট একটা যদি আর একটু, সো অল টুগেদার 1 2 3 4 চারটা চ্যাপ্টার মূলত আপনারা কভার করছেন। ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে থেকে যেটা হচ্ছে ডিজাইন অপশনস ফর এ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তার মানে আপনি যে নেটওয়ার্কটাকে চালু করার চেষ্টা করছেন, মানে ডিস্ট্রিবিউশনের মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সরবরাহ। কী সরবরাহ করছেন? এটা হতে পারে যে কোনো ধরনের জিনিস। আপনি যখন সাপ্লায়ারের কাছ থেকে যে কোনো পণ্যগুলোকে আনছেন, দ্যাট ইজ র ম্যাটেরিয়াল, সেটা সরবরাহ করার কথা বলছেন। এবং সেই পণ্যটা যখন আপনি ফ্যাক্টরির ভিতরে ঢুকানোর পর তারপরে সেটাকে প্রসেস করে ফিনিশ গুডস বানাচ্ছেন, বানিয়ে আপনি সেই ওয়্যারহাউসে পাঠাচ্ছেন, কারণ পরবর্তীতে কোনো কাস্টমারের অর্ডার আসলে সেটা যেন অন টাইম ফুলফিল করতে পারেন, সেটাও সরবরাহ। আবার ওয়্যারহাউস থেকে যখন কাস্টমারের অর্ডারটা হাতে এসে পড়েছে, সেটা যখন ফুলফিল করছেন, সেটাও সরবরাহ। তার মানে পণ্যটা একেবারে হতে পারে, তার মানে সাপ্লাই চেইনটার মানেটা হচ্ছে যে কোনো কাস্টমারের ডিমান্ডটাকে ফুলফিল করার নামই হচ্ছে সাপ্লাই চেইন। তার জন্য অনেক ধরনের আর পার্টিস তারা একসাথে হয়ে কাজ করে। সো ওই পার্টিস যারা একসাথে হয়ে কাজ করে, তাদের রোল সাপ্লাই চেইনে বিভিন্ন রকমের। কেউ হয়তো র মেটেরিয়াল সাপ্লাই করে, কেউ হয়তো সেটাকে আরেকটু প্রসেস করে দেয়, সেটা হয়তো আরেকজন আরেকটু প্রসেস করে দেয়। প্রসেস করার পর ফিনিশ গুডস তৈরি হওয়ার পর সেটাকে আরেকটু ও যে কোনো ওয়্যারহাউস সব জায়গাতে প্রোডাক্টটাকে মুভমেন্ট করানোর চেষ্টা করে। এই মুভমেন্ট, এই ট্রান্সপোর্টেশন, এই যে বিআরটিসি বাসের মতো এই যে আপনার আদান প্রদান করার কাজগুলোকেই আমরা ডিস্ট্রিবিউশন বলছি। তার মানে ডিস্ট্রিবিউশনটা মানে হচ্ছে সেই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা কিভাবে ভোক্তার হাতে পৌঁছানোর যেই রাস্তা, সেটাকে আমাদের এই রাস্তাটাকে আমরা অনেকগুলোভাবে বলেছি। আমাদের সাপ্লাই চেইনের ডিস্ট্রিবিউশনের কথা যদি মনে করে থাকেন, 5টা অপশানস আছে, বা সরি 5টা অপশানস বললে ভুল হবে, 5টা ফাংশনস আছে। সেই ফাংশনসগুলোর মূলত কাজটা ছিল প্ল্যান, সোর্স, মেক, ডেলিভার এবং রিটার্ন। তো সেইখানে ডেলিভারের কাজটাকে যদি খেয়াল করেন, ডেলিভারের কাজটাকে দেখবেন দু ধরনের আছে। একটা হচ্ছে আমি আপনার কাছে পৌঁছিয়ে দিব, হোম ডেলিভারি, অথবা আপনাকে আমার কাছে নিয়ে আসবো, যেটাকে আমরা বলছি আমাদের আউটলেট অথবা শোরুমে। সো আমাদের যে 6টা অপশানস আছে, সেই 6টা অপশানসের মধ্যে প্রথম যেই 4টা অপশানস, সেই 4টা অপশানস মূলত থাকে হচ্ছে আমি কিভাবে প্রোডাক্টটা আপনার ডোর স্টেপে পৌঁছে দেব হোম ডেলিভারির মাধ্যমে। আর সেকেন্ডে যে দুটো অপশানস থাকে, সেই দুটো অপশানস হচ্ছে আপনাকে কিভাবে আমার কাছে টেনে আনার চেষ্টা করব। তো আপনাদের যেই আমাদের সিলেবাসটা ছিল, সিলেবাসটা যদি আমি একটু গো থ্রু করি, যে ফাইনালের জন্য ছিল হচ্ছে যে শুধুমাত্র ডিজাইন অপশানস ফর আর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তার মানে আপনার যেই 6টা অপশানসের কথা বলেছি, যার প্রথম 4টা হচ্ছে কিভাবে আমি আপনার কাছে প্রোডাক্টটাকে পৌঁছে দিব, সেই 4টা অপশানসই শুধুমাত্র আমাদের এখানে থাকছে। বাকি এই 2টা অপশানস থাকছে না। নিচের যে 2টা আছে ডিফারেন্ট কালার্সে, সেটা মূলত আসলে থাকছে না। তো এই উপরের মূলত এই 4টাই থাকছে। এখন আমরা একটু, জি স্যার, সেটাই বলা হচ্ছে উপরের 4টা আছে। সো এই 4টাই আমাদের থাকছে। সো এইখানে একটু যদি দেখেন, সেখানের মধ্যে থেকে বলা হচ্ছে যে আমরা আগেই বলেছিলাম ডিস্ট্রিবিউশনের বা ডেলিভারির কাজটা হচ্ছে দুটো। একটা হচ্ছে আমি আপনার কাছে পৌঁছে দেবো, অথবা আপনাকে আমার কাছে টেনে আনবো। কারণ সাপ্লাই চেনের কাজটাই হচ্ছে ভোক্তার কাছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটাকে সাপ্লাই করা। তার মানে ভোক্তার কাছে প্রোডাক্টটা পৌঁছালেই হলো, সেটা আইদার আমি আপনার কাছে যেয়ে পৌঁছাই অথবা আপনাকে আমার কাছে টেনে আনি, যে কোনো একটা মাধ্যমেই তো প্রোডাক্টটা ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। সেটাকে এনশিওর করার জন্য আমাদের 6টা অপশন ছিল। সেখানে আমাদের ফাইনালি সিলেবাসে শুধুমাত্র আমরা 4টাকে কভার করছি। তাহলে এই 4টা মূলত কীরকম, আমি এইটা মানে ইন ডিটেলস আমার ভিডিওটা দেওয়া আছে, ইন ডিটেলস যদি দেখাতে চাই তাহলে সারা রাত লেগে যাবে। আমি আপনাদেরকে ছোট করে বলছি, যেন যদি আপনার পরবর্তীতে একেবারে কুইক রিক্যাপের দরকার পড়ে, তাহলে হয়তো সেটা থেকে আপনি করতে পারবেন। এটা করলে ঠিক আছে নাকি ইন ডিটেলস চাচ্ছেন, কোনটা চাচ্ছেন বলেন তো? আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টের মধ্যে থেকে বলেছিলাম সবসময় যে অপশানস যেগুলো আছে, স্টোরেজ ওয়ার্ডটা যেখানে পাবেন, তার আগে একটু খেয়াল করবেন কি লেখা আছে। সেই ব্যক্তিটাই হচ্ছে এই প্রোডাক্টের সম্পূর্ণ মালিকানা তার কাছেই আছে। সবগুলোতে দেখবেন স্টোরেজের আগে ম্যানুফ্যাকচারার স্টোরেজ, তার মানে ম্যানুফ্যাকচারের কাছে প্রোডাক্টটা তার আয়ত্তে আছে। সেখানের সেকেন্ডটাতেও একই, ডিস্ট্রিবিউটরের স্টোরেজ, তার মানে প্রোডাক্টের জিম্মি বা প্রোডাক্টের ওনারশিপ স্টিল লাইজ উইথ দ্য ডিস্ট্রিবিউটর, সেম গোজ উইথ দ্য ফোর্থ ওয়ান।
সো সেটার মধ্যে থেকেও এরকম করা আছে। আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। সো ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, এটার আরেকটা নাম দেখবেন আমাকে ড্রপ শিপিংও বলা হচ্ছিল। ওই দিন এমসিকিউতে আমাদের মনে হয় একটা ছিল যে এটার ড্রপ শিপিং, আপনারা বলছিলেন ড্রপ শিপিংটা কোথায় কোথায়। তো এখানে কিন্তু দেখেন এখানের মধ্যে থেকে ড্রপ শিপিং ক্লিয়ারলি এখানে দেওয়া আছে। দিস অপশন অলসো কল্ড ড্রপ শিপিংয়ের কথা বলা হচ্ছে। তার মানে ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্টটাকে শিপ করে আপনার বাসায় বা দরজায় পৌঁছে দিচ্ছে। এখন একটু দেখেন, এটা হচ্ছে আমি যদি ব্যবসা করতে চাই আমার জন্য ওয়ান অফ দ্য লিস্ট এক্সপেন্সিভ মডেল অফ ডুইং বিজনেস। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে যদি প্রোডাক্টটা আমি কাস্টমারের কাছে সরবরাহ করি, সেখানে আমি অ্যাজ এ রিটেলার হিসাবে আমার খরচটা সর্বনিম্ন হচ্ছে। কেন হচ্ছে? আমি রিটেলার, আই ডু নট হ্যাভ আ ফিজিক্যাল স্টোর, আমার এরকম ধরেন নাই। আমার কি আছে? আমার যদি থেকে থাকে দ্যাট ইজ ভেরি টাইনি, যেখানে প্রোডাক্টটাকে মজুত করার মতো এনাফ স্পেস নাই। তার মানে আমি একটা ছোট্ট টাইপের একটা আউটলেট খুলে বসে আমি সেখানে হতে পারে অনলাইনে, হতে পারে ফিজিক্যালি, হতে পারে টেলিফোনে, বিভিন্ন ওয়েতে আমি অর্ডারটা কালেক্ট করছি। কার অর্ডার? আপনি একজন কাস্টমার, আপনি আমার কাছে একটা কম্পিউটারের অর্ডারটাকে কালেক্ট করলেন। এইটা একটা খেয়াল করে দেখবেন, আপনারা এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যানে যদি যেয়ে থাকেন, অনেকগুলো দেখবেন ছোট একটা টাইনি ঝুপড়ির মতো দোকান নিয়ে বসে আছে। ফিজিক্যালি তার কাছে কোনো প্রোডাক্ট তার ডিসপ্লেতে নাই, কিন্তু সে আপনার কাছ থেকে অর্ডারটা নিচ্ছে যে আমার কোরাই 3, কোরাই 5, হোয়াট এভার, তার মধ্যে মনিটর, প্রিন্টার, সাউন্ড বক্স, এরকম সব কিছু লাগছে। সে অর্ডারটা যখন নিয়ে ফেলার পর সে কী করবে? তার কাছে তো প্রোডাক্টটা রাখেনি, সে প্রোডাক্টটাকে রেখেছে হচ্ছে আপনার সেই সাপ্লায়ারের কাছে, অথবা তার বড় কোনো রিটেলার, হতে পারে ম্যানুফ্যাকচারার, তার কাছে পজিশনে প্রোডাক্টটা নেই। তখন সে কী করবে? সাপ্লাই চেনের কাজ হচ্ছে আপনার অর্ডারটাকে ফুলফিল করা, আপনার কাছে আপনার ডিমান্ডটাকে মিট করা, আপনার হাতে পৌঁছে দেওয়া। তো সে তখন কি করছে? আপনার অর্ডারটাকে সে গ্রহণ করলো, করার পর সে সুন্দর করে আপনার কাছে প্রোডাক্টটাকে পৌঁছে দিল। কিভাবে পৌঁছে দিল? এর মাঝখানে কিছু ঘটনা আছে। এই ঘটনাটা হচ্ছে, সে প্রথমে যখন অর্ডারটা রিসিভ করলো, করার পর সে তার যে সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার, তার কাছে এই প্রোডাক্টের লিস্টটাকে সে সেন্ড করে দিল। তার যেহেতু মনিটরের জন্য আলাদা ব্র্যান্ড, আপনার সিপিইউর জন্য হতে পারে আলাদা, স্পিকারের জন্য আলাদা, কিবোর্ডের জন্য আলাদা, প্রিন্টার, এরকম বিভিন্ন পেরিফেরিয়াল জিনিসপত্র আছে, তার জন্য বিভিন্ন সাপ্লায়ার তার কাছে আছে। সে সেটার সর্টিং করে সবার কাছে পাঠিয়ে দিল, যার কাছ থেকে তার যে পণ্যগুলো দরকার। এখন সে তো যেহেতু সবচেয়ে লোয়েস্ট বা সবচেয়ে লো কস্ট মোডে ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করছে, তার কাছে তো সে কোনো প্রোডাক্টের জিম্মি রাখছে না, প্রোডাক্টটাকে হোল্ড করে রাখছে না, তার কাছে কোনো পণ্য তার হাতে নাই, কারণ তার কাছে সেই পরিমাণ স্পেস সে রাখছে না, লো কস্টে চালানোর চেষ্টা করছে। তখন কি করছে? সে সমস্ত সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারের কাছে আপনার বাসার ঠিকানাটাকে শেয়ার করে দিয়েছে, যে ঠিকানাতে আপনাকে প্রোডাক্টটা ডেলিভার করা লাগবে। এখন সেই ঠিকানাতে দিয়ে দিল, দেওয়ার পর এখন সেই সাপ্লায়ারগুলো তার আর স্কেডিউল অনুযায়ী তার কাছে যদি আপনার প্রোডাক্টের মজুদ এখন থাকে, সে সুন্দর করে পাঠিয়ে দেবে। মজুদ যদি না থাকে, যখন তার হাতে আসবে, সে তখন সেই কাস্টমারের অর্ডারটা, মানে আপনার অর্ডারটা আপনার বাসায় পৌঁছে দিবে। সে কিন্তু রিটেলার কাছে দিবে না। রিটেলার কাছ থেকে সে কি নিয়েছে? আপনার রিকোয়ারমেন্টটা শুধু নিয়েছে। রিটেলার কেন তার কাছে প্রোডাক্ট রাখেনি? বিকজ ওর প্রেমিসিসটা অত বড় না, সেই ইনভেন্টরি হোল্ডিং কস্ট কমাতে চায়। দিয়ে দিয়েছে ম্যানুফ্যাকচারের কাছে, এই কয়টা পণ্য লাগবে, পাঠিয়ে দাও তার বাসায়। এখন ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার সে আপনার বাসার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে। এখন বিভিন্ন সাপ্লায়ারের বা ম্যানুফ্যাকচারারের তার দোকান বলেন, শোরুম বলেন, ওয়্যারহাউস বলেন, সেটা তো বিভিন্ন জায়গাতে। তো সে সেই বিভিন্ন জায়গা থেকে আপনার বাসায় প্রোডাক্টটাকে পৌঁছে দিয়েছে, এবং পৌঁছে দিয়েছে সেটা হচ্ছে, একজন হয়তো পৌঁছাতে পারে রেডেক্স দিয়ে, আরেকজন সুন্দরবন পরিবহন, আরেকজন এসএ পরিবহন দিয়ে পৌঁছে দিয়েছে। সো পৌঁছে দিলে আপনার যতগুলো পণ্য অর্ডার করবেন, ততগুলোই আপনার আলাদা আলাদা অর্ডার আসবে। অনেক ক্ষেত্রে আপনি 10টা অর্ডার করেছেন, তার মধ্যে 8টাও হতে পারে। যেমন ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি কিবোর্ড, মাউস এবং স্পিকার যদি লজিটেক থেকে অর্ডার করেন, ওই 3টাই আপনার লজিটেক থেকেই আসবে, বাট অন্যান্য ধরেন ইপসনের সবটা আলাদা আলাদা আসবে। তার মানে যতগুলো সাপ্লায়ার, ততগুলো খুচরা খুচরা অর্ডার আপনার কাছে এসে পৌঁছাচ্ছে। তো আপনি এটাতে রিটেলারের জন্য তো খুব ভালো অবস্থা, আপনাকে কম খরচে রিটেলার কম খরচে আপনার অর্ডারটাকে ফুলফিল করছে। বাট আপনার জন্য কি এটা ভালো? আপনার জন্য দেখা যাচ্ছে
আপনার ওয়েটিং টাইমটা বেড়ে যাচ্ছে। কেন? বিকজ একটা সাপ্লায়ারের কাছে হয়তো প্রোডাক্টটা আছে, আরেকজনের কাছে নাই, অন্য আরেকজনের কাছে হয়তো আছে। সো সবার জন্য আপনি যেহেতু এটা একটা সিস্টেম হিসাবে ইউজ করতে চাচ্ছেন, সব জিনিসগুলো হয়তো আপনি একসাথে পাবেন না, আলাদা আলাদা যখন আসবে তখন কিন্তু আপনার ওই শিপিং চার্জ সেটাও কিন্তু আপনার কাছে দেওয়া লাগছে। এখন শিপিং চার্জ তো দিলেন, সময়ও আপনার, আর সবারটা যেহেতু একসাথে সিঙ্ক্রোনাইজ করা সম্ভব না, এই জন্য হয়তো আগে পরে একটু বেশি সময় লেগে গেল। আপনার জন্য যে খুচরা খুচরা অর্ডার আসলো, আপনার এই বিরক্তিটা বেড়ে যাচ্ছে, কারণ আপনি চাচ্ছিলেন এটাকে একটা সিস্টেম হিসাবে ইউজ করতে, একসাথে পারলেন না। সব প্রোডাক্ট যে ঠিকঠাক অবস্থায় আসবে নট নেসেসারিলি, অথবা প্রোডাক্টটা এসেছে, আপনার 7 দিনের এর রিটার্ন আছে, ফ্রি রিটার্ন, কোনো টাকা পয়সা প্রয়োজন পড়বে না, আপনার পছন্দ হলো না, রিটার্ন করতে যাবেন। রিটার্ন করতে গেলে দুটো অপশন আপনার কাছে আছে, এক হচ্ছে রিটেলারের কাছে পৌঁছে দিতে পারেন, অথবা আপনি সেই ম্যানুফ্যাকচারের কাছে পৌঁছে দিতে পারেন। রিটেলার যদি এই রিটার্নের অপশনটা না রাখে, কারণ সে তো তার ফ্যাসিলিটি বা তার ওয়্যার হাউস বা তার দোকান এত পরিমাণ রাখেনি যেখানে হয়তো এই প্রোডাক্টগুলোকে, রিটার্ন প্রোডাক্টগুলোকে অ্যাকোমোডেট করা সম্ভব। সে তখন কি করবে? আপনাকে বলবে পিক আপ অপশন নাম্বার 2, যেটাতে আপনি ম্যানুফ্যাকচারের কাছে ডাইরেক্টলি পৌঁছে দেবেন। তো সেই ক্ষেত্রে কাস্টমার হিসাবে আপনার, রিটেলার জন্য তো ভালো, কম খরচে সে আপনার অর্ডারটাকে ফুলফিল করতে পারছে, কিন্তু কাস্টমার হিসাবে আপনার বিরক্তির প্রথম কারণ হচ্ছে খুচরা খুচরা অর্ডার আসবে, সময় টাকা বেশি, একসাথে আপনি যেহেতু পাচ্ছেন না, একসাথে প্রোডাক্টটাকে ইউজ করেও আপনি করতে পারছেন না, বিরক্তি। প্রোডাক্ট রিটার্ন করতে গেলে আপনার কিন্তু খুব ভালো ও একটা এক্সপিরিয়েন্স হবে না, কারণ প্রোডাক্ট রিটার্ন করতে গেলে অপশান দুটো আছে, একটা রিটেলার কাছে ফেরত দিবেন, না হলে ম্যানুফ্যাকচারের কাছে ফেরত দিবেন। রিটেলার কাছে দিলে আপনার খরচ একটু কম পড়তো, ম্যানুফ্যাকচারের কাছে দিলে খরচ একটু বেশি পড়বে, কিন্তু রিটেলারের কাছে তো সেই অপশানটা অ্যাভেলেবল নাই। যদি না থাকে, আপনার কিন্তু রিটার্ন পাঠাতেও আপনার কিন্তু বেশ আরেকটু বেশি খরচ হবে, যেটাতে আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা আরেকটু কমে যাবে। এখন এইখানের প্রশ্নটা আসবে, এই যে প্রোডাক্টটাকে দেওয়া নেওয়া এগুলো আসলে কারা করবে? আগেকার সময়গুলোতে হতো যে আপনি একাই সব কাজ নিজেই করার চেষ্টা করতেন। যেমন হচ্ছে ওই ম্যানুফ্যাকচারাররা, ওই যে একটা মনিটর দেখেছেন, হইতে পারে এমএসআই তার নিজস্ব পরিবহনে পাঠাবে, ইপসন বা লজিটেক যারই স্পিকার টেকার আছে নিজস্ব পরিবহনে পাঠাতো। এখন আর কেউ তারা নিজস্ব পরিবহনগুলোকে ইউজ করে না, তারা একটু ডিসকারেজ করে, কারণ বলা হয় আপনি যেই পার্টে বা যেই এরিয়াতে ইউর স্পেশালাইজেশনটা আছে, ইউর এক্সপার্ট, সেটা ধরে রাখেন। এই জিনিসগুলো ট্রান্সপোর্টেশন আপনার জন্য একটা কস্ট কম্পোনেন্ট হয়ে যায়, কারণ এইটার মেইনটেনেন্স, ড্রাইভার রাখা একটা হিউজ সেট আপ কস্টের বা আপফ্রন্ট কস্ট থাকে। এই জন্য এটাকে আপনার থার্ড পার্টি দিয়ে করে যায়। তো মানে আগে যেটা মূলত সাপ্লায়ারদের দ্বারা হতো, এখন সেটা সাপ্লায়ারদের দ্বারা আসলে হয় না। এখন সেটার জন্য প্রয়োজন পড়ে থার্ড পার্টি লজিস্টিক, তারা পুরোটাই, হতে পারে টাইগার পিডি, হতে পারে স্টেট ফাস্ট, হতে পারে রেডেক্স, তারাই এখন এই পুরো জিনিসটাকেই আসলে ম্যানেজ করার চেষ্টা করে। কাস্টমার কিন্তু এই রিটেলারের জন্য এটা খুব অল্প খরচেই একটা ব্যবসা করার পদ্ধতি, কিন্তু কাস্টমারের জন্য আসলে সেই কষ্টটা থেকেই যায়, কারণ আমি প্রোডাক্টটা পাচ্ছি দেরি করে, শিপিংয়ের একটা কস্ট আছে, প্রোডাক্টের রিটার্ন করতে গেলেও আমার বিশাল একটা প্যারা থেকে যায় যে আপনি কি আমার রিটার্নটা অ্যাকসেপ্ট করবেন, নাকি এটা আমাকে ম্যানুফ্যাকচারের কাছে পাঠাতে হবে। সো কাস্টমাররা দেখেছেন আমাদের মধ্যে থেকে সবসময় আগের তুলনায় আমাদের আর পেশেন্স লেভেলটা অনেক কমে গিয়েছে। আগে কি করতাম, আমরা একটা প্রোডাক্ট অর্ডার করে হয়তো একটু অনেক বেশি সময় ওয়েট করতাম, আসবে, বাট এখন আমাদের দেখা যাচ্ছে উই ওয়ান্ট ইট নাও অ্যান্ড নাও। আমরা খুব অস্থির হয়ে গিয়েছি। এই মডেলটা যেটাকে দেখলেন, সেখানে কাস্টমারের অসুবিধাটা খুচরা অর্ডার, প্রোডাক্ট রিটার্ন করতে গেলে ঝামেলা, শিপিং সময় বেশি, শিপিং কষ্ট বেশি। এখন এর পরবর্তী মডেলে তারা চেষ্টা করেছে কাস্টমারকে কি কোনোভাবে একটু স্যাটিসফাই করা পসিবল কিনা, বিকজ কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা মেজর কেপিআই বলার চেষ্টা করছে। তো এই জন্যই পরবর্তী যে অপশনসটা আছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ, তার মানে এইটাও প্রোডাক্টের জিম্মি এখনও ম্যানুফ্যাকচারারের কাছেই আছে, এবং এখানে কি করছেন, ইন ট্রানজিট মার্জ করছেন। মার্জ মানে একত্র করা, যেটার আরেকটা নাম কনসলিডেশন বলতে পারেন।
একত্রিত করছেন। সো এখানে মূলত কি করছেন, সেম আগের মতোই তারা রেখেছে এখানের মধ্যে থেকে। তার মানে প্রোডাক্টের মালিকানা রিটেলারের কাছে নাই, রিটেলারের কাছে এত বড় ফ্যাসিলিটি বা থাকছে না। রিটেলার কি করছে, পূর্বের মতোই আপনার কাছ থেকে শুধু অর্ডারটা গ্রহণ করছে, করে সে তার প্রয়োজনীয় যা বা কনসার্ন সাপ্লায়ার আছে তাদের সবার কাছে পাঠিয়ে দিচ্ছে প্রোডাক্টে ডেলিভারি করে দাও। সো তারা সেই অর্ডারটা পাওয়ার সাথে সাথেই কাস্টমারের প্রোডাক্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটাকে ডেলিভারি করার চেষ্টা করছে। এখন এর আগে কি করছিল, ড্রপ শিপিং ডাইরেক্টলি ওর বাসায় পাঠাচ্ছিল আলাদা 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 করে। তার মানে 6টা ডিফারেন্ট কম্পিউটারের কম্পোনেন্টস অর্ডার করলে ডিফারেন্ট সাপ্লায়ার্সের কাছ থেকে করলে 6টা আলাদা আলাদা যেত, খরচ বেশি হতো, সময় বেশি লাগতো এবং কোঅর্ডিনেশন করাটাও একটু ডিফিকাল্ট হতো। এখন ওরা বলেছে না, কাস্টমার যেহেতু প্রচণ্ড আনহ্যাপি কারণ খুচরা অর্ডার আসে, এটাকে আমরা ইমপ্রুভ করব। কিভাবে করবেন, তারা বলেছেন মধ্যবর্তী একটা পয়েন্টটাকে ঠিক করেন। করলাম কি হবে, এই পয়েন্টে আমরা সব প্রোডাক্টগুলোকে একসাথে এনে একটা বড় মাস্টার কার্টন, ওই যে আপনারা ওয়্যারহাউস অপারেশনে মনে পড়ে হয়তো আমরা বলেছিলাম কোলেশনের কথা বলেছিলাম, কোলেশন মানে একত্র করা, ছোট ছোট অর্ডারগুলোকে একটা মাস্টার কার্টুনে ভরবেন। ওরাও এই সেম জিনিসটা করার চেষ্টা করছে, ইন ট্রানজিট মার্জ। তার মানে একটা মধ্যবর্তী জায়গাতে তার একটা ফ্যাসিলিটি খুলে বসেছে যেখানে সকল সাপ্লায়ারের কাছ থেকে অর্ডারগুলো বক্স বক্স করে যে অর্ডারগুলো আসবে সেগুলোকে একটা মাস্টার কার্টুনে ভরে তারপরে আপনার বাসায় পৌঁছে দিবে। সুবিধাটা কি, আপনার শিপিং কস্ট কমে যাবে। এখন প্রশ্ন হতে পারে শিপিং কস্ট কিভাবে কমবে? এই যে ফ্যাক্টরি থেকে ইন ট্রানজিট মার্জ যেটার কথা বলছেন, আমি ধরলাম সেই ফ্যাক্টরি থেকে সেই তাদের ফ্যাক্টরি আপনার ঢাকার কথাই যদি বলি বা ওয়্যারহাউসের কথাই বলছেন, সেই যাত্রাবাড়িতে আছে। তো আপনার কাছ থেকে আগে পাঠাতে গেলে কি কি প্রয়োজন পড়তো, 110 টাকা বা 120 টাকা বা 90 টাকা পড়তো। এখন কি হচ্ছে, আপনার ওদের এই জায়গাতে খেয়াল করে দেখেন, এসএ পরিবহনের জিগাতলাতে এই একটা আউটলেট আছে, সরি সুন্দরবন পরিবহনের। তো ওরা কী করছে, ওদের এই বড় ট্রাকে করে বা ভ্যানে করে, যেখানে 5 টনের মতো ক্যাপাসিটি আছে, 5 টনের পণ্য বোঝাই করে নিয়ে আসছে। এখানে প্রায় 2-3 হাজার আইটেমসগুলো থাকতে পারে, ছোট ছোট মাঝারি বড় সব কিছু। তো সেই জায়গাতে তার যদি 5,000 টাকা খরচ পড়ে, সো 5,000 পণ্য আনলে তার খরচের কতটুকু পড়ছে, মাত্র 1 টাকা বা 2 টাকা। সো আপনি যখন ফ্যাক্টরি থেকে পুরো ট্রাক বোঝাই করে, শুধুমাত্র তো আপনার অর্ডার আসবে না, আরও 50 জন 60 জন 100 জন 200 জনের অর্ডার আসবে। তার মানে পুরো ট্রাক ভরে যখন আসবে, আপনার পণ্যের পরিবহন কস্ট অটোমেটিক্যালি কমে যাবে এবং তখন ইন ট্রানজিট মার্জ বাই ক্যারিয়ার এই যে লাস্টের অংশটুক যেটা আছেন সেটাতেও কিন্তু আপনার শিপিং কস্ট সিগনিফিকেন্টলি কমবে। তো আগে যেটাতে অনেক বেশি খরচ হতো, এখন কিন্তু কম খরচ হবে। বলেন স্যার। তাহলে যা বুঝলাম যে ধরেন ইন ট্রানজিট মার্চে যখন আমরা থাকি একত্রে মানে কোলেশনটা করলে তখন সব খরচগুলো আর কি কমে যাচ্ছে, এই কি? কোলেশনের জন্য না স্যার, জিনিসটা হচ্ছে আপনাকে এখানে সিম্পল বুঝতে হবে, ওরা যেই নিয়ে আসছে ফ্যাক্টরি থেকে ইন ট্রানজিট মার্চের এই জায়গাটাতে নিয়ে আসছে, এই যে এখানের নিয়ে আসছে যে এখানে, হ্যাঁ, এই জায়গাতে ফ্যাক্টরি থেকে আনবে কিভাবে? আগে কি করতো, ফ্যাক্টরি থেকে ডাইরেক্টলি আপনার বাসায় পাঠিয়ে দিত, ইন্ডিভিজুয়াল এক একটা অর্ডারে আসতো। প্রতি অর্ডারের মধ্যে কিন্তু ঢাকার বাইরে থেকে বা একটা আসতে গেলে কত লাগে, 90 টাকা 100 টাকা করে লাগে। এখন আপনার ওই ফ্যাক্টরি থেকে যখন আপনার এই মিডল মধ্যবর্তী জায়গাতে আপনি একটা ইন্টারমিডিয়েট লোকেশনে আপনি যখন এই ইন ট্রানজিট মার্চটা খুলছেন, সেই জায়গাতে কি আসবে, এই যে মনিটরটা যখন আসছে, শুধুই কি একমাত্র আপনিই অর্ডার দিয়েছেন? আপনার ছাড়া তো এরকম আরও অনেকে অর্ডার দেয়। সো ও যখন এই গাড়িটাতে করে আনবে, গাড়িতে বা ট্রাকে আনবে, সে তো শুধুমাত্র আপনার অর্ডারটা আনবে না, আপনার ছাড়াও আরও 20 জন 30 জন 40 জন বা 50 জনের অর্ডারটা আনবে। সেই অর্ডারটা আনলে ওই পণ্যগুলো যখন ওই গাড়িতে আনবে, তখন গাড়ির ভাড়া যদি 5,000 টাকা হয়, সেখানে যদি আপনার 50 জনের পণ্য আসে, তার মানে আপনি সিগনিফিকেন্টলি একটা খরচ অনেকাংশে কমে যায়। কারণ ফ্যাক্টরি থেকে ছোট গাড়িতে না, ওইগুলো তো ফ্যাক্টরিগুলো তো আপনার হাইওয়ে থেকে থাকে, ন্যাশনাল হাইওয়েগুলোকে বা এক্সপ্রেসের সেই বড় বড় ভ্যানগুলো দিয়ে আসে। ওই ভ্যানগুলো দিয়ে যখন আসে, পুরো গাড়ির সমস্ত ওয়েট মানে আপনার আর স্পেসটাকে ইউজ করে গাড়িটা একেবারে ফুল ট্রাকলোড নিয়ে আসে। ফুল ট্রাকলোড নেওয়া মানেই আপনার শিপিং কস্ট একেবারে পানির মতো কমে যায়।
তো ওই জন্য হাফ অফ দ্য যে লেন্থটা আছে সেই লেন্থের ফ্যাক্টরি থেকে ইন ট্রানজিট মার্জের কথা বলছেন, এইটার খরচ একেবারে পানির মতো কমে যায়। বোঝাতে পেরেছি স্যার? এর আগে কি হতো, এর আগে আপনার জন্য আলাদা পাঠানো লাগতো, আর এইখানে আপনার সাথে সাথে দেখবেন আরও মনিটর এসেছে, একটাই মাত্র তো মনিটর আসবে না, আরও এরকম হয়তো 50, 60, 100, 150 এরকম আসতেই পারে। সো এই মনিটরটা যখন নিয়ে আসবে, সেই পুরো গাড়ি বোঝাই করে আনলে সেই পার মনিটরের ট্রাভেলিং কস্ট 10 টাকা 15 টাকা এরকম হয়ে যায়, 1 টাকা 2 টাকাও বাইরে, মানে আমরা যখন বাইরে থেকে আনি তখন আপনার কস্ট কতটুকু পড়ে, আপনার 10,000 টাকার মতো ট্রাকের খরচ পড়ে গেল। সেই ট্রাকে আপনি যখন পণ্যটা আনছেন সর্বোচ্চ 4 থেকে 5 টাকা করে পড়ে যায় একটা পণ্যের, তো যেটা অন্যভাবে আসলে সম্ভব না। এই জন্য ট্রান্সপোর্টেশন কস্টটা সিগনিফিকেন্টলি কমে যায়। এইখানের মধ্যে থেকে খেয়াল করবেন, এর আগেরটাই যে সমস্যাটা ছিল, খুচরা অর্ডার আসতো, বিরক্ত হয়ে যেতেন, খুচরা অর্ডার আসতো, সময় বেশি লাগতো, খুচরা অর্ডার আসতো, আপনার স্যাটিসফ্যাকশন লেভেল একেবারে কমে যেত। এইখানে সেই জিনিসটা হবে না। এখানে অর্ডার আপনার কাছে বিভিন্ন সাপ্লায়ার কাছে পাঠানো হয়েছে, কিন্তু আপনার কাছে যখন আসবে তখন একটা বড় মাস্টার কার্টুনে আসবে, এবং এই ঘটনাটাই ঘটে হচ্ছে ইন ট্রানজিট মার্ট যেই জায়গাতে আছে, এটা হতে পারে 7 রাস্তা মোড়, এটা হতে পারে মোহাম্মদপুর, রায়ের বাজার, এনি প্লেস, ইন্টারমিডিয়েট একটা প্লেসে ওরা খুলে বসে এই জায়গাতে সমস্ত পণ্যগুলোকে ইনকামিং পণ্যগুলোকে আপনার একসাথে করে ফেলে। এখন প্রশ্ন আসবে যে এই মাঝখানে জোড়াতালি দেওয়ার কাজটা কে করে? এখন আমরা থার্ড পার্টি লজিস্টিকের কথা বলছি, তারা এখন থার্ড পার্টি লজিস্টিকের দৌরত্ব এত বেড়েছে, আগে শুধু তারা কি করতো, ট্রান্সপোর্টেশনই করতো, এখন ট্রান্সপোর্টেশনও করবে, প্রোডাক্টটাকে নিয়েও আসবে, প্রোডাক্টটাকে প্যাকেজিংও করবে, মাস্টার কার্টুন করে দিবে, বড় কার্টুনের মধ্যে করে লেবেলিং করে টোরে আপনার বাসা পর্যন্তই পৌঁছায় দিবে। এবং ওই হাবটার কথা বলছেন, ফর অ্যান এক্সাম্পল রায়ের বাজারের কথা বলছেন, যাত্রাবাড়ির, ওটাও দেখা যাবে পুরোটাই হতে পারে রেডেক্সের অথবা স্টেট ফাস্ট অথবা টাইগার বিড়ি, তারাই লুক আফটার করে। এখন কিন্তু দেখবেন মেজরিটি অফ দ্য সাপ্লাই চেইন অ্যাক্টিভিটিসগুলো আপনার এই ধরনের ট্রান্সপোর্টেশনের কথা বলছেন, শিপিংয়ের কথা বলছেন, এই কাজ সমস্ত কিছু থার্ড পার্টির হাতে দিয়ে দেয়, কোম্পানি নিজ হাতে করতে চায় না। বাটার কথা যদি চিন্তা করেন, বাটার অনলাইনের অর্ডারগুলোকে সেখানেও কিন্তু থার্ড পার্টি দিয়ে তারা ফুলফিল করে। ওর কি ক্যাপাসিটি নাই, ওর কি পয়সা নাই? অবশ্যই পয়সা আছে। ও কি চাইলে এতগুলো রাইডার পালতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সে আসলে করে না, বিকজ ইটস আ নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিস, যেটা ওর স্পেশালাইজেশন আনতে অনেক সময় লাগবে। এর থেকে যে অলরেডি আছে স্পেশালাইজড অবস্থায়, তার অলরেডি সেট আপ আছে, তার অলরেডি নেটওয়ার্ক আছে, আমি তার কাছে গিয়ে করার চেষ্টা করব। এটার একটা উদাহরণ দিই, যেটা আপনারা হয়তো দেখবেন। স্যারদের কি মনে পড়ে যে স্যামসাং ফোন যখন বাংলাদেশে প্রথম আসলো, মানে অথরাইজড সহ, ওয়ারেন্টি সহ, তখন আমরা প্রথম কোথায় পেতাম ওই ফোনগুলোকে? কোন আউটলেটে মনে আছে? কোন? না স্যার, তার আগে পেতাম ট্রান্সকমে, দেখেছেন মনে আছে? সবার আগে ছিল হচ্ছে ট্রান্সকমে, সবচেয়ে প্রথমে, তারপরে আস্তে আস্তে স্মার্ট এগুলাতে এসেছে। এখন যখন ওরা সবার প্রথমে ট্রান্সকমের মধ্যে দেখবেন এখনও আছে, ট্রান্সকমের মধ্যে সাইডে একটা ছোট্ট একটা দেখবেন টেবিলের মতো আছে, যেখানে ফোনগুলো ডিসপ্লে করা হয়, প্রতিটা ট্রান্সকমের শোরুমেই দেখবেন এরকম আছে। এখন এইটাকে বলা হয় হরাইজন্টাল মার্কেটিং সিস্টেম বলা হয়, এটা পরগাছার মতো। এখন স্যামসাংয়ের কি সেই ক্যাপাসিটি ছিল না সারা বাংলাদেশের সব জায়গাতে একটা আউটলেট খোলার? অবশ্যই ছিল। এখন বাট ওরা কেন করেনি? কারণ অলরেডি ট্রান্সকমের সেই স্ট্যাবলিশমেন্ট আছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে, সব জায়গাতেই। আপনার একটা সেকেন্ড আমি একটু বলে নিই স্যার, আমি একটু ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে আল টক টু ইউ দেন। হ্যাঁ, ক্লাসে আছি, ঠিক আছে? তো সেই জায়গাতে তারা কিন্তু ইজিলি চাইলে করতে পারতো, কিন্তু তারা করেনি। দে হ্যাভ ওয়েটেড বিকজ আপনার ট্রান্সকমের অলরেডি সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে অলরেডি সেট আপ করা আছে। ওরা কি করেছে, ওদের একটা সার্টেন স্কোয়ার ফিটের মতো ভাড়া নিয়েছে। সো তার মানে সে কি করেছে, পরগাছার মতো ট্রান্সকমের সকল শোরুমগুলোকে ব্যবহার করে সেই জায়গাতে সে সুন্দর মতো করে একটা ছোট্ট একটা ডেস্ক বা টেবিল একটা দিয়ে দিয়েছে, সেখানে একজন স্টাফ হয়তো রেখে দিয়েছে, সেটাতে তাদের কস্টটাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পেরেছে। তো এই মডেলে আপনি দেখবেন
আমার অ্যাজ এ কাস্টমার হিসাবে আমার খরচটা কমে যাচ্ছে, বিকজ আমার শিপিং কস্ট কমে যাচ্ছে, আমার স্যাটিসফ্যাকশন বাড়ছে, আগের থেকে আমি একটু অল্প সময় প্রোডাক্টটাকে পাচ্ছি। আগে খুচরা আসতো, এখন একটা সিঙ্গেল ডেলিভারি পাচ্ছি। এখন আমি আপনি কি করছি, আমার কাছে আরও আগে চাই, আরও আগে চাই, আরও আগে চাই। আমরা যেরকম পড়েছি, আপনারা অপারেশনস ম্যানেজমেন্ট করেছেন, প্রোডাক্টটাকে 3 ভাগে ভাগ করতে পারি। কী হিসাবে? ডিপেন্ডিং অন কতটা আসলে বিক্রি হয়, কতটুকু বেস্ট সেলিং, মিডিয়াম সেলিং আছে, তারপরে স্লো মুভিং এরকম আছে। আমরাও আমাদের যে সকল প্রোডাক্ট কাস্টমার বারবার চায়, সেগুলোকে কি করেন, অপেক্ষা করতে চায় না, এখনই দরকার। আপনি খেয়াল করবেন আপনার ফোনের মধ্যে হোম স্ক্রিনে যে সমস্ত আইকনগুলো আছে সেগুলোকে এত কাছে কেন রেখেছেন? বিকজ আপনি সেগুলোকে সব সময় ব্যবহার করেন। এই জন্যই আপনার হোম স্ক্রিনের মধ্যে আইকনগুলো সবগুলোকে রাখা, যেন চাইলেই সেইগুলোকেই আপনি অ্যাক্সেস করতে পারেন, বিকজ এইগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রোডাক্টের ক্ষেত্রেও তো আমাদের সেরকম আছে। তখন কিভাবে করব? আমরা সেই জন্য করার চেষ্টা করেছি, যেহেতু কাস্টমাররা সেগুলো স্ট্যান্ডার্ড প্রোডাক্টের জন্য, এক্সেপশনাল প্রোডাক্টের জন্য ওয়েট করতে চায়, বাট রেগুলার প্রোডাক্টের জন্য ওয়েট করতে চায় না। যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেগুলোকেই চায় হচ্ছে কেন গেলে পাবো না। এই অপশনটাকেই আমরা পরবর্তীতে ফোকাস করার চেষ্টা করেছি। এই যে আমরা দেখেছেন, আমরা এটা অলরেডি আমরা বলেছিলাম, প্রোডাক্ট ক্যাটাগরি 3 ভাবে করি, এ, বি এবং সি। এ হচ্ছে বেস্ট সেলিং, বি হচ্ছে মিডিয়াম, আর সি হচ্ছে একেবারে স্লো মুভিং আইটেমসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি আপনারা দেখেন, আমাদের প্রোডাক্টগুলোকে 3 ভাগে ভাগ করে ফেলি। যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেগুলো মাঝারি, একেবারেই কম। এখন আমি তো যেগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল প্রোডাক্ট, সেগুলোর জন্য কি আমি এখন ওয়েট করব? সার্টেনলি নট। ওয়েট করলে আপনার এখানে যদি না পাই, তখন আমি কই চলে যাব? আমি অন্য জায়গাতে চলে যাব। তখন আমি যাওয়ার আগে দুটা কথা বলবো। আপনার ডিস্ট্রিবিউশনের পারফরমেন্স খুব উইক। আপনার ডিস্ট্রিবিউশনের সেই ক্যাপাসিটি নাই যে প্রোডাক্টগুলোকে, যেগুলো ডিমান্ড অনেক বেশি, একেবারে ভেরি পপুলার প্রোডাক্টগুলোকে খুব আপনার শোকেস করা বা প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করে রাখে। আপনারটা সেই ক্যাপাসিটিটা আসলে নাই। সেই জন্য আমরা কি করেছি, কাস্টমার যেন আমাদের কাছ থেকে চলে না যায়, সেই কারণে আমরা পরবর্তী আরেকটা মডেল ডেভেলপ করেছি, যেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটর স্টোরেজ। এর আগে ছিল ম্যানুফ্যাকচারারের কাছে। একটা সাপ্লাই চেইনের অনেকগুলো ধাপ থাকে, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, তারপরে ধরেন ডিস্ট্রিবিউটর, তারপরে রিটেলার, তারপরে কাস্টমার। আগে ছিল ম্যানুফ্যাকচারারের কাছে, এক ধাপ সামনে আগালাম। তার মানে আগে যেখানে সেই সিরাজগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জে ছিল, এখন আমরা আরেকটু সামনে চলে এসেছি ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটর চাবে ঢাকা শহরের একেবারে খুব কাছে থাকতে, যেন খুব তাড়াতাড়ি সে কাস্টমারের কাছে প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউট বা সরবরাহ করতে পারে। একটু আগে আমরা দেখেছি প্রোডাক্টগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়, কি ভিত্তিতে? কোনটার চাহিদা কতটুকু। যেগুলো খুব বেশি বিক্রি, বেশি ডিমান্ড, সেগুলোকে এ ক্যাটাগরি। যেগুলোর একটু কম ডিমান্ড সেগুলো বি, আর একটু কম যেগুলো একেবারেই, সেগুলোকে সি হিসাবে রাখি। ওয়্যারহাউসে দেখেছেন এ ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে একেবারে সামনে রাখবেন, তারপরে বি, একেবারে শেষের দিকে সিগুলোকে রাখছেন। সেইমভাবেও আমরা প্রোডাক্টের যদি ক্যাটাগরি করতে পারি এ, বি এবং সি, যেমন ধরেন এখন কোরাই 7 অথবা কোরাই 9 যেগুলো খুব বেশি চলছে, সেগুলো দেখবেন আপনার একেবারে হাই ইন ডিমান্ড। কোরাই 3 অথবা কোরাই 5 এগুলোর ডিমান্ডটা কম্পারেটিভলি আগের থেকে বেশ কম। তখন আমরা কি করব, আমি আমার এমন একটা মধ্যবর্তী জায়গাতে এনে রাখবো, যেখানে কাস্টমারকে আগে সময় লাগতো 15 দিন, সেটাকে কি কোনোভাবে কমাতে পারি? অবশ্যই। প্রোডাক্টগুলোকে আরেকটু কাছে এনে রাখি, কার কাছে? ডিস্ট্রিবিউটরের কাছে, যেন কাস্টমার চাইলেই খুব সহজেই প্রোডাক্টটাকে দিতে পারি। তাহলে কিভাবে কি হচ্ছে, এখন জিনিসটা হচ্ছে দেখবেন যে এই যে ডিস্ট্রিবিউটরের কথা বলছেন, আমাদের ডিস্ট্রিবিউটরের যেই ওয়্যারহাউসের কথা বলছেন, একটা মধ্যবর্তী স্থান হতে পারে ঢাকা, গাজীপুর হতে পারে, খুব ঢাকার অদূরে, ভেরি নিয়ার ইন ঢাকা, কারণ ফ্যাক্টরিটা সেই দূরে। এখন আপনি অত দূর থেকে আনতে গেলে 15 দিন 20 দিন লাগবে। ওয়াই নট আমি ঢাকার কাছে একটা ডিস্ট্রিবিউশন সেন্টার খুলে ফেলি, যেখান থেকে আমার প্রোডাক্টটা ঢাকার যে কোনো জায়গাতে পাঠাতে সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মতো প্রয়োজন পড়বে। এখন আমি কি করছি, যেই অর্ডারটা আপনি আমাকে পাঠাচ্ছেন, সেই অর্ডারটা আমি আগে কি করতাম, সেই সাপ্লায়ারের কাছে পাঠাতাম, তার দিকে তাকিয়ে থাকতাম কখন সে আপনার কাছে পাঠাবে। এখন আমি আর সেটা করছি না। আমি কি করছি, যেগুলোর হাই ইন ডিমান্ড সেগুলো আমি আমার নিজের কাছে রাখছি। যেগুলো একটু কম্পারেটিভলি স্লোয়ার ডিমান্ড হতে পারে সি ক্যাটাগরির, সেটা আমি সাপ্লায়ার কাছে রেখে দিচ্ছি। দিজ আর স্লো মুভিং আইটেমস, যেগুলোর অর্ডার
ফ্রিকোয়েন্সি সপ্তাহে মাত্র হতে পারে 50, 60 বা 100। বাট অন দ্য আদার হ্যান্ড যেগুলো হাই ইন ডিমান্ড সেগুলো আপনার হতে পারে 400, 500, 5000, 6000 এরকম হতে পারে, সেগুলোকে আমি আমার কাছে রাখছি। সো হ্যাঁ বলেন প্লিজ। এটার মালিকানা অনেকের হতে পারে। এটার মালিকানা হতে পারে যেরকম ধরেন এই যে আমাদের মিনা বাজার আছে এখানে, আপনি যে মিনা বাজারে কী করে রাখছে, প্রোডাক্টগুলোকে সে এনে রাখছে না, তো সেটার মালিকানা তারও হতে পারে। এখন এইটার মালিকানা ডিস্ট্রিবিউটর নিজেরও হতে পারে। সো এটার ডিপেন্ড করে, আপনি যদি আলাদা কোনো ডিস্ট্রিবিউটর থাকে, ওই যে দেখবেন কোকের ক্ষেত্রে আলাদা ডিস্ট্রিবিউটর আছেন, তাহলে ওই ফ্যাসিলিটিটা রান করবে ডিস্ট্রিবিউটর। মিনা বাজারের যেটা আছেন এটা হচ্ছে মিনা বাজারের। তারপরে আপনার ইয়েতে দেখবেন ইউনিমার্টের, ইউনাইটেড সিটির ওখানে ওটা আছে তার। সো রিটেলের ক্ষেত্রে তারা নিজেরা এটাকে ওন করে থাকে, কারণ রিটেলের ক্ষেত্রে দেখবেন প্রোডাক্টের মুভমেন্টটা অনেক বেশি হয়। রিটেলের ক্ষেত্রে ইভেনও খেয়াল দেখবেন দারাজের, ওরা নিজেরাও কিন্তু ওদের ওয়্যারহাউসটা নিজেরাই অপারেট করার চেষ্টা করে। তো এই জায়গার ক্ষেত্রে ওনারশিপের জিনিসটা একটু পরে আসতাম। তো আপনার যেগুলো বেস্ট মুভিং অথবা সবচেয়ে হাই ইন ডিমান্ড প্রোডাক্টগুলোকে আছেন সেগুলো আপনি আপনার নিজের কাছে রাখছেন, কম্পারেটিভলি লোয়ার ডিমান্ডগুলোকে দূরে সরিয়ে দিচ্ছেন। ফ্রিকুয়েন্টলি হয় না, ইনফ্রিকুয়েন্ট ডিমান্ড, সেগুলোকে আপনি আপনার ওয়্যারহাউসের কোনো জায়গা নষ্ট করবেন না, সেটাকে রেখে দিচ্ছেন সাপ্লায়ারের কাছে বা তার ফ্যাক্টরিতে। যখনই কোনো প্রয়োজন হবে আমি সেই অর্ডারটা আপনার কাছে পাঠিয়ে দেব। তখন আপনি কি করবেন, ওই অর্ডারটার ক্ষেত্রে আপনার কিন্তু অপশনস দুটো হয়তো থাকতে পারে। তার মানে আমরা যে প্রিভিয়াস মোডগুলোকে দেখেছি যখন অর্ডার আমার কাছে এসেছে, আমি ডাইরেক্টলি অর্ডারটা আমার কাছে সেই প্রোডাক্টটাকে না রেখে আমি ডাইরেক্টলি সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দিয়েছি অথবা ম্যানুফ্যাকচারের কাছে বলেছি তুমি ওই প্রোডাক্টটাকে আমাদের এখানে কে আছে আল রাফির বাসায় পাঠিয়ে দাও। সো বাট এখন আমি আমার হাতে বেস্ট সেলিং আইটেমসগুলোকে রাখছি, কারণ এই প্রোডাক্টের ডিমান্ড বেশি, কাস্টমার খুব অল্প সময়ে যেন হাতে পেতে পারে, স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেকাংশে বেড়ে যাবে। কিন্তু আমার টোটাল সাপ্লাই চেইন চালাতে কি আমার কস্ট কমবে? না, কস্টটা বাড়বে। কারণ আমার মাঝখানে যে ওয়্যারহাউসটা আছে সেই ওয়্যারহাউসটাকে রেন্ট, লোকবল লাগবে, তারপরে হতে পারে ইনভেন্টরি হোল্ডিং কস্ট হতে পারে, এবং সেটার ইলেকট্রিসিটি, ইউটিলিটি, সিকিউরিটি, পেস্টিসাইড, এই খরচ কিন্তু আমার আগের থেকে বাড়বে। কিন্তু আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আগের থেকে মেনি টাইমস ইনক্রিজ করবে, কারণ আমার প্রোডাক্টটা চাওয়ার সাথে সাথেই আমি এই প্রোডাক্টটাকে আপনাকে দিতে পারছি। সো আমার কস্টটা একদিক থেকে বাড়বে, কিন্তু আমার নাম্বার অফ অর্ডার্স প্রতিদিন যতগুলো মিট করতে পারবো সেটা দিয়ে কিন্তু আমার ব্যালেন্স হয়ে যাবে। তো এই জায়গাতে আমি যে সকল প্রোডাক্ট আমার কাছে সবচেয়ে বেশি পরিমাণ ইন ডিমান্ড থাকে কাস্টমারের কাছে সেগুলোকে আমি রাখছি, বাকিগুলো আমার কাছে রাখছি না। এখন প্রশ্ন হবে আমি কিভাবে করে প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠাবো। এটার ক্ষেত্রে কোম্পানি যেটাকে করে, বিভিন্ন ধরনের থার্ড পার্টি যারা আছেন, ক্যারিয়ার আর পার্সেল ক্যারিয়ার কোম্পানি যারা আছেন তাদেরকে এঙ্গেজ করে। বাংলাদেশে টাইগার বিডি বলতে পারেন, স্টেট ফার্ম বলতে পারেন, দারাজের কথা বলতে পারেন, এরকম আরও অনেকগুলো জননী আছে, এরকম অনেকগুলোকে করে। তার মানে একটু খেয়াল করে দেখবেন, আমরা প্রথমটাকে ড্রপ শিপিংটা বলেছিলাম। ড্রপ শিপিংটার জন্য অ্যাজ এ রিটেলার হিসেবে আপনার কস্ট কিন্তু সবচেয়ে কম, বাট অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনার খরচ বেশি, অপেক্ষা ওয়েটিং টাইম বেশি, এবং আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু কমে যাচ্ছে। কারণ আপনার রিটার্ন করতে গেলেও কিন্তু আপনার বিশাল প্যারা, আপনি সেই ফ্যাক্টরিতে পাঠাতে হবে, সেখানে পাঠাতে গেলে আবার বাড়তি খরচ। এর জন্য পরবর্তীতে আমরা আরেকটা অপশানে গিয়েছি, যেখানে সেম মডেলেই কাজ করছেন, রিটেলার কম খরচে চালানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা খুচরা ডেলিভারি আপনার বাসায় না পাঠিয়ে একটা সিঙ্গেল ডেলিভারি পাঠাচ্ছি একটা বড় কার্টুনে। সেই কার্টুনে যত প্রোডাক্টগুলো আসছে সবগুলোকেই আপনি একেবারে ধরে মাস্টার কার্টুনে একেবারে সিল করে আপনার বাসায় পাঠাচ্ছেন। খরচ কমে গেল, সময় কিছুটা হয়তো কমবে, বাট স্যাটিসফ্যাকশন লেভেলটা আপনার বাড়বে, কারণ আপনি মাল্টিপল বা পার্শিয়াল শিপমেন্ট না পেয়ে সিঙ্গেল শিপমেন্ট পাচ্ছেন। এখন প্রশ্ন হবে, আমার তো কিছু পণ্য আমার এখনই দরকার। এখন এই পণ্য হচ্ছে, আপনার কোয়েশ্চেন হতে পারে কাস্টমার কি ওয়েট করবে না? কাস্টমারের ওয়েট করা উচিত, কিন্তু কাস্টমার ওয়েট করতে চায় না। এটার জন্য একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম, যেখানে দেখবেন আমাদের ডেলের কথা বলা হয়েছিল। ডেল ইউজুয়ালি তার পিসিগুলোকে বিক্রি করতো, প্রথম থেকেই ওরাই একমাত্র ছিল যে অনলাইনে পিসি বিক্রি করতো।
সেই পিসিটা কাস্টমাইজেশনের অপশান ছিল। তার মানে আপনার যে কোনো ওই যে আমরা মাল্টিপ্ল্যান যেরকম ক্লোন পিসি বানাই না, যার যেটা দরকার বললেই এই এত র্যাম নিজের ইচ্ছা মতো বানাতে পারবেন, সেরকম পিসি বিল্ড করতে পারতেন। কিন্তু সেটার ওয়েটিং টাইমটা একটু বেশি লাগতো, 2 উইকসের উপর লেগে যেত। এখন বাকি অন্যান্য কোম্পানিরা আপনার ওয়ালমার্টের মতো দোকান, নিজেদের আউটলেট আছেন, সেখানে বিক্রি করতো, আপনি যেতেন, টাকা ছুঁড়ে মারতেন, দিয়ে কম্পিউটার নিয়ে চলে আসতেন। বাট ডেলের কাস্টমারদের জন্য তো ওয়েট করতে হতো। তখন কি হতো? তখন ওরা ভালো পরিমাণে খেপে গিয়েছিল যে আমাদের তো দেখা যাচ্ছে যে এতদিন অপেক্ষা করতে হবে, আমি তো একটা রেগুলার প্রোডাক্ট অর্ডার করছি। তখন কাস্টমারের সেন্টিমেন্টটা ওরা বুঝতে পারার পর ওরা করলো, আমরা এখন থেকে অন্যান্য কোম্পানির মতো বাইরে আমরা যে কোনো আউটলেট হতে পারে, ওয়ালমার্ট হতে পারে, টেস্কো হতে পারে, আজদা হতে পারে, সেই জায়গাতে আমাদের এই পিসিগুলো বিক্রি করব, স্ট্যান্ডার্ড পিসিগুলো। বাট কাস্টমাইজ পিসি যদি দরকার পড়ে, তার জন্য অনলাইনের অপশন ইজ ওপেন। আপনি 15 ডেজের অথবা 2 উইক্সের সময় দিতে হবে, উইদিন 2 উইক্সের মধ্যে আপনার কাছে প্রোডাক্টটাকে পৌঁছে দেব। সো তার মানে কাস্টমার কিন্তু ওই টাকা দিয়ে অপেক্ষা করবে 3-4 দিন 5 দিন পর, এইটা কিন্তু ওয়েটিং টাইমটা কাস্টমারের একেবারেই কমে যাচ্ছিল, বিকজ কাস্টমার প্রচণ্ড ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু দেখেছেন যেগুলো বেস্ট সেলিং প্রোডাক্টগুলোকে, যেটার জন্য কাস্টমার হাহাকার করে, সেগুলোকে আমি একটা ইন্টারমিডিয়েট পয়েন্টে এনে রেখে দিয়েছি। কারণ কাস্টমার চাইলেই যেন সেই প্রোডাক্টগুলো বেশি বেশি চায়, সেই জন্যই আমি যেন আপনার কাছে সেই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করতে পারি, জাস্ট লাইক আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিনের মতো। এখন দেখবেন সময়ের সাথে সাথে এই যে আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম কাস্টমারের ওয়েটিং, এই যে আপনাদের একটা এইখানে দেওয়া আছে, এইখানে দেখেছেন 2000 সালে ছিল 12 সেকেন্ড পর্যন্ত আমরা একটা জিনিসের দিকে তাকিয়ে থাকতাম, সেটা 2013-তে 8 সেকেন্ড, এখন 3.5 থেকে 5 সেকেন্ডের মতো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকি। আমরা এখন পুরো একটা গানও শুনি না, দেখবেন ওই যে টিকটকের ওই পার্টটা দেখি, বিকজ আমাদের পেশেন্স লেভেল এত কমতে গিয়েছে, আমরা কারো কথা শুনতে চাই না, কোনো কিছুতে ফোকাস করে রাখতে চাই না। এই হচ্ছে আমাদের বিরাট একটা ঝামেলা। কাস্টমার তো এত ইমপেশেন্ট হয়ে গিয়েছে, তারা চায় প্রোডাক্টটাকে আরও তাড়াতাড়ি পাঠাতে, আরও তাড়াতাড়ি এই তাদের কাছে পাঠাতে, সেম ডে ডেলিভারি, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ডেলিভারি। এখন এই জিনিসটা যেটা আগের অপশানে আমি চালু করেছিলাম, সেই আগের অপশানসে আমি পারছিলাম না। কেন পারছিলাম না? ওই যে রেডেক্স এসে আমার কাছ থেকে নিয়ে যাবে, তার মানে কিভাবে কি করছে, রেডেক্স এসে প্রতিদিন আপনার 3টা থেকে 4টার মধ্যে এসে সকল পণ্যগুলো আপনার কাছ থেকে নিয়ে যাবে। তার মানে চিন্তা করে দেখেন, আমার অনলাইন অর্ডার ওপেন আছে, 4টা পর্যন্ত যত অর্ডার আসবে আজকের, সেগুলোকে আমি আজকে পাঠিয়ে দিলে কালকের মধ্যে পেয়ে যাবেন। হঠাৎ একজন 5টার সময় অর্ডার করলো, 6টার সময় অর্ডার করলো, 7টায়, আপনার কি আজকে দিতে পারবেন? সরি স্যার, আগামীকাল 4টা পর্যন্ত ওয়েট করা লাগবে, 4টার সময় নিতে আসলে তারপরে পৌঁছাতে 3-4 ঘন্টা লাগে, তার মানে আরও 24 আওয়ার্স ওয়েট করবেন। এখন সে তো মোটামুটি বিরক্ত হয়ে চলে যাবে। তখন কি হচ্ছে, আপনি সেই কাস্টমারকে হারিয়ে ফেলছেন। সো এই কাস্টমারগুলোকে যেন না হারান, একেবারে সেম ডে ডেলিভারি, নিজেকে ডিফারেন্সিয়েট করার যে একটা পদ্ধতি, কাস্টমারকে ধরে রাখার, কাস্টমারকে উইন করার, সেই জন্যই পরবর্তী মডেলে চলে গিয়েছে, যেটা আমরা অ্যামাজনে দেখি, সেম ডে ডেলিভারি, 2 আওয়ার্সের মধ্যে ডেলিভারি, চাল ডালেও আছে। সেটার মধ্যে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটর স্টোরেজ, তারপরে মালিকানাটা ডিস্ট্রিবিউটরের কাছে। এখানে একই জিনিসটা বলা হচ্ছে, আমাদের এই মিনাবাজার রিটেল তার নিজেরও এই ওয়্যারহাউসটা হতে পারে। সো সে তার নিজের সেম আগের স্ট্রাকচারই ফলো করছে। এই স্ট্রাকচারে কি করেছে, বেস্ট সেলিং প্রোডাক্টগুলো তার নিজের জিম্মায় রেখেছে, স্লো মুভিং আইটেমসগুলোকে ওই পিছে আপনার সাপ্লায়ারের বা ম্যানুফ্যাকচারের কাছে দিয়ে দিয়েছে, নিজের কাছে তো রেখেছে। কাস্টমার অর্ডার আসলে এর আগেরটার মডেলে অর্ডার ডেলিভারি করতো সে 3টা বা 4টার সময়, যখন আপনার দারাজ আসবে বা রেডেক্স আসবে তার দিকে তাকিয়ে থাকতো। 4টা 5টা 6টার যা অর্ডার আসবে সবগুলোকে তার কষ্ট হতো, ছেড়ে দিতে হতো, বিকজ আমি তো আসলে আর ওইগুলোকে নিতে পারছি না, ইস বারবার আফসোস করছে না। তখন সে বলেছে যে এইটা আর আমি কাউকে দিয়ে আসলে আমি চালাবো না। বলে কি করবেন, এইখানে আমার নিজের রাইটার রাখবো, তার মানে আমার 3টা হোক 4টা 5টা 6টা, টাইম ইজ মানে টাইম ডাজন্ট ম্যাটার টু মি, আই ক্যান সেন্ড দ্য প্রোডাক্ট এনি টাইম আই ওয়ান্ট। সো এই জায়গাতে
সেম জিনিসটা করেছেন, নিজে একটা ওয়্যারহাউস খুলে ফেলেছেন, যেটাকে আইদার আপনি রিটেলার ওন করতে পারে অথবা ডিস্ট্রিবিউশন ওন করতে পারে। যখনই কাস্টমারের অর্ডারটা আসছে রিটেলার কাছে, আমাদের এই মিনা বাজারের কাছে বলছেন, মিনা বাজারের কাছে আগে কি করতো, তারা অপেক্ষা করতো এই যে কখন আপনার ফুড পান্ডা বা কখন আপনার এই দারাজ আসবে। এখন মিনা বাজার কারোর জন্য ওয়েট করবে না, তার নিজের পাঠাও তার মতো রাইডার আছে, যখনই অর্ডার করবেন আপনার 20 মিনিট 1 ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে, সেম ডেতে পৌঁছে যাবে। সো এই মডেলটার মধ্যে থেকে বলা হচ্ছে লাস্ট মাইল। লাস্ট মাইল মানে হচ্ছে কাস্টমারের সাথে শেষ যেই এই প্রান্তটা কানেক্টেড হয়। আমার যদি খেয়াল করে দেখেন, আপনার অর্ডার প্লেস করেছেন, অর্ডারটা কোত্থেকে যাচ্ছে, এই যে আমাদের ক্যাম্পাসের পাশে যে মিনা বাজারের ওয়্যারহাউসটা আছে সেইখান থেকে আপনার বাসায় যাচ্ছে, সেটা হবে লাস্ট মাইল। আবার যদি আপনি বলেন আমি ফ্যাক্টরিতে অর্ডার করেছি, কোন ফ্যাক্টরিতে, সেই আমাদের ধরেন কাজী অ্যান্ড কাজী টিতে অর্ডার করেছি, সেই কাজী থেকে ডাইরেক্টলি প্রোডাক্টটা আপনার বাসায় যাচ্ছে, এর মাঝখানে কোথাও থামছে না, কোনো জায়গায় স্টপ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। লাস্ট মাইল কিন্তু সেটা। লাস্ট মাইল মানে আপনার এবং সেই সেলারের মাঝখানে এর মধ্যবর্তী কেউ থাকবে না, সেই শেষ কন্ট্যাক্টের পার্সনটা। এবং এই জায়গাতে বলা হচ্ছিল শেষ কন্ট্যাক্টের পার্সনটা কোত্থেকে হচ্ছিল, মিনা বাজারের এই যে আমাদের ক্যাম্পাসের পাশে যে ওয়্যারহাউস, সেই ওয়্যারহাউস থেকে পণ্যটা আপনার বাসায় সরবরাহ করছে, এটা হচ্ছে লাস্ট মাইল। এটাতে আগে কে ছিল, এটাতে এর আগের মডেলে ছিল দারাজ, পাঠাও, স্টেটফাস্ট, তারা করতো, তাদের দিকে তাকিয়ে থাকতে হতো, তার একটা নির্দিষ্ট সময়ের পর অর্ডারগুলো ছেড়ে দিতে হতো, কারণ আপনার তো পাঠানোর মতো কোনো গাড়ি নেই। এখন যে কোনো অর্ডার রাত্রে 2টার সময়েও যদি সার্ভিস অন থাকে, 1টার সময়ও থাকে, আপনি যে কোনো সময় পাঠাতে পারছেন। সো এই মডেলে আপনার খরচটা একটু বেশি পড়ছে, কিন্তু সেটা অফসেট হয়ে যাবে, কারণ অনেকগুলো অর্ডার যেটা আগে আপনি ফুলফিল করতে পারছিলেন না, এখন কিন্তু আপনি করতে পারছেন, কারণ আপনার নিজস্ব ট্রান্সপোর্টেশন, নিজস্ব রাইডার সেটা আছে। সো টাইম ইজ ভেরি, মানে আগের জন্য যেমন ছিল লিমিটেড, আপনার এখন স্কাই ইজ দ্য লিমিট। whenever you receive an order you have your own fleet, যেখান থেকে সুন্দর করে তাদের কাছে প্রোডাক্টটাকে পাঠাতে পারছেন। বোঝা গিয়েছে স্যার? এটা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি এইটা একটু